হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গ্যাসের প্রসারণ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে পরম শূন্য উষ্ণতার কনসেপ্টটা কি সেটা নিয়ে আলোচনা করব। পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লস ল, বয়েলস ল বা চাপের সূত্র সম্পর্কটা কেমন হয় সেটা আজকে আলোচনা করব। তারপর আদর্শ গ্যাসের সমীকরণ এই বিষয়টা আজকে ডিসকাস করবো। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। ওকে, তো প্রথমে যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল। ওকে, উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেল বা বলতে পারি অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার। আমরা পরম শূন্য উষ্ণতা কাকে বলি? আমরা যদি চাপের সূত্র বা চার্লসের সূত্রটা লিখি, সূত্রটা কেমন ছিল দেখে নাও। ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। আমি ইনক্রিজিং অর্ডারেই লিখছি। ওকে, এটা এইভাবে লিখলাম। আর পিটি ইকুয়াল টু কী ছিল? P0 1 প্লাস টি বাই 273। ওকে, এর পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই কনসেপ্টটাকে রাখতে হবে। ওকে, পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট স্কেল। অ্যাবসলিউট স্কেল বা পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার, স্কেল না বলে এটা টেম্পারেচার। ওকে, পরম শূন্য উষ্ণতাটা কি? যেই উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ কোনো গ্যাসের চাপ বা আয়তন আছে, যে কোনো উষ্ণতা সেগুলো জিরো হয় না। যা পার্টিকুলার যে উষ্ণতা মানে কোনো গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা কমিয়ে এমন মাইনাস টেম্পারেচার নেওয়া হয়েছে যেখানে আমার গ্যাসের আয়তন শূন্য হয়ে গেছে বা চাপ শূন্য হয়ে গেছে, তা সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতা, তাহলে আমরা বলতে পারি, তাহলে এটাকে যদি 1 নম্বর বলি, এটা 2 নম্বর বলছি, তাহলে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতায় পিটি ইকুয়াল টু ভিটি ইকুয়াল টু 0। চাপ এবং আয়তন শূন্য। ভালো করে বুঝে নাও, যে উষ্ণতাটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছি, আর যে স্কেলে এটা মেজারমেন্ট করা হয় সেটা বলছে উষ্ণতার পরম স্কেল। ওকে, সেটা হচ্ছে পরম শূন্যতার স্কেল। ওকে, তাহলে কি বললাম? যে উষ্ণতায় আমার গ্যাসের চাপ আর আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। আর যে স্কেলে এটা মেজারমেন্ট করা হয় সেই স্কেলকে বলা হয় কি উষ্ণতা পরম স্কেল বা পরম শূন্যতা স্কেল। ওকে, বা এটাকে কি স্কেল বলে সেটা আমরা বলবো, পরবর্তী নামটা বলবো কি স্কেল আছে এটা। তাহলে পিটি ভিটি ইকুয়াল টু 0 হবে। তাহলে সেই উষ্ণতা কত হবে দেখুন? তাহলে আমরা উষ্ণতা যদি বের করতে যাই সেটা বের করবো কী হবে দেখুন? তাহলে এই সমীকরণ বসাই 0 ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। ওকে, এবার দেখে না, V0 তো 0 হবে না, 0 ডিগ্রি উষ্ণতায় কখনো আয়তন শূন্য হয় না। 0 ডিগ্রি অবশ্যই সেলসিয়াস। ওকে, সেলসিয়াস উষ্ণতায়, তাহলে বলতে পারি নিশ্চয়ই দুটোর গুণফল 0, তাহলে নিশ্চয়ই এটা 0। যদি এটা V0 নট ইকুয়াল টু 0 তাহলে যদি হয় তাহলে 1 প্লাস টি বাই 273 ইকুয়াল টু 0 হবে। তাহলে বলতে পারি টি বাই 273 ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে বলতে পারি কি বা টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার আয়তন হচ্ছে কি গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে বুঝতে পারবে ডাইরেক্ট ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস -273 বাই 273। তাহলে কী হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে V0 1 - 1 ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছি যে যদি টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে দেখুন, যদি উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এই উষ্ণতায় নেগেটিভ এই টেম্পারেচার যদি কোনো গ্যাসকে নিয়ে যাওয়া হয় তাহলে তার আয়তনটা কি হয়ে যায়? শূন্য হয়ে যাবে। সিমিলারলি আমরা এখানেও দেখতে পাচ্ছি যদি টি ইকুয়াল টু আমরা যদি আয়তনের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে বসাই
আমরা এটা আয়তনের জন্য ক্যালকুলেশন করলাম, যদি এটা চাপের ক্ষেত্রেও করি একই জিনিস আসবে, দেখে নাও। তাহলে পিটি 0 কখন হবে? পিটি 0 তখনই হবে যদি P0 1 প্লাস টি এর জায়গায় -273/273 করি, অর্থাৎ ওটাই যদি আমরা রিপিট করি তাহলে আমরা পাচ্ছি কি P0 1 - 1। তাহলে এখানে কি পাচ্ছি দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে পিটি = 0। তার মানে আমরা এখানে পুরো কনফার্ম হয়ে গেলাম যে টি ইকুয়াল টু, ভালো করে দেখে নাও, টি ইকুয়াল টু -273°C পার্টিকুলার এই উষ্ণতায় যদি কোনো গ্যাসকে পার্টিকুলার -273°C উষ্ণতা সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যাওয়া হয় তাহলে তার আয়তন এবং চাপ দুটোই শূন্য হয়ে যাবে, এবং এই চাপ আর এই আয়তন শূন্য হয়ে যায় বলে এই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। এখান থেকে এবার সংজ্ঞাটা আসে। তাহলে মেন কনসেপ্টটা কী হয় দেখলাম, আমার চাপের যে সূত্র ছিল পিটি = P0 1 প্লাস T/273, আর যে আয়তনের সূত্র ছিল ভিটি = 1 প্লাস T/273, সেখানে আমরা চাপ এবং আয়তনের মান শূন্য বসাবো। সেখান থেকে উষ্ণতা কত আসছে, সেখান থেকে দেখলাম যে উষ্ণতা আসছে কি -273°C, অর্থাৎ চাপ আর আয়তন, গ্যাসের চাপ আর আয়তন শূন্য হয়ে যায় কত ডিগ্রি উষ্ণতায়? -273°C উষ্ণতায়। তা যে উষ্ণতায়, তার পার্টিকুলার যেই উষ্ণতায় গ্যাসের আয়তনও শূন্য হয়ে যাচ্ছে, চাপও শূন্য হয়ে যাচ্ছে, সেই উষ্ণতাকে বলা কি পরম শূন্য উষ্ণতা। ওকে, খুব সহজ সংজ্ঞাটা আছে, তুমি নিজের ভাবেও সংজ্ঞাটা দিতে পারো বা বই যেটা লেখা আছে সেটাও বলতে পারো। তারপরে যে উষ্ণতা বা যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ এবং আয়তন উভয় শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। এবার এটা কোন স্কেলে মাপা হয়, তাই না? আমরা সেলসিয়াস স্কেল বলছি, তাহলে এটা আলাদা স্কেল আছে। তাহলে যেই দেখে নাও, তাহলে এটা মাপা হয় কি মেজারমেন্ট করা হয় কোন স্কেলে? কেলভিন স্কেল। সেটাকে বলা হয় পরম উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেলটা কি এবার আমরা আলোচনা করব। উষ্ণতার পরম স্কেল এই কনসেপ্ট এবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে -273°C উষ্ণতায় যদি কোনো গ্যাসকে নিয়ে যাওয়া হয় অবশ্যই তার আয়তন এবং চাপটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই যে উষ্ণতাকে যদি আমরা মেজারমেন্ট করি, অর্থাৎ আমরা যদি এমন একটা স্কেল তৈরি করতে পারি, ওকে, তাহলে আমরা এমন একটা স্কেল তৈরি করলাম ওকে, একটা স্কেল সেলসিয়াস স্কেলে দেখে না, আমরা কেন সেলসিয়াস স্কেল এখানে ব্যবহার করব না, এর জন্য পার্টিকুলার আমরা আলাদা একটা স্কেল বলবো, সেটা আমরা ব্যবহার করব, কিন্তু সেলসিয়াস স্কেল নেব না। কারণ কি সেলসিয়াস স্কেলের বা এটাকে যদি আমি ওকে এবার দিলাম যেখানে কুণ্ডলীর মধ্যে থাকে, তো সেলসিয়াস স্কেলের যে 0 ডিগ্রিটা থাকে সেই 0 ডিগ্রি উষ্ণতা কিন্তু গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায় না। এটা কি বরফের যেই উষ্ণতায় জল জমে গিয়ে বরফ হয়ে সেটাকে বা বরফের গলনাঙ্ক যে উষ্ণতা সেই উষ্ণতাকে 0 ডিগ্রি ধরা হয়েছে। তাহলে এখানে যে উষ্ণতা পরম স্কেল হবে, অর্থাৎ যে উষ্ণতা আমার যে গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যাবে সেই উষ্ণতাকে শূন্য ধরে যে স্কেল তৈরি করা হয় সেই স্কেলকে বলা হয় কি উষ্ণতা পরম স্কেল, এবং এর নাম হচ্ছে কি কেলভিন স্কেল। ওকে, কেলভিন স্কেল একে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এইটা পুরো লজিক্যালি একদম ঠিক। কারণ দেখে নাও, আমরা এমন একটা উষ্ণতাকে শূন্য ধরছি যেই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায়, অর্থাৎ গ্যাসের আয়তন এবং চাপ যেই উষ্ণতায় শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে, অর্থাৎ সেই উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে সেলসিয়াস স্কেলে যেন প্রত্যেক ডিগ্রি বাড়ে, তার সঙ্গে ঠিক প্রত্যেক ডিগ্রি বাড়িয়ে যে স্কেল তৈরি করা হয় সেই স্কেলকে বলা হয় কি কেলভিন স্কেল। অর্থাৎ এখানে দেখে নাও, তাহলে কেলভিন স্কেলটা কী হবে? তাহলে কেলভিন স্কেল T = স্মল টি প্লাস 273। স্মল টি প্লাস ক্যাপিটাল টি স্মল টি প্লাস 273, বা এর এককটা হচ্ছে কি কে হবে, বা স্মল টি = T/273। যদি আমরা এবার দেখে নাও পরম শূন্য উষ্ণতায়
পরম শূন্য এটাকে ক্যাপিটাল টি, এখানে যে মেজারমেন্ট করবো আমরা ক্যাপিটাল টি দ্বারা, আর এটাকে স্মল টি দ্বারা, এটা সেলসিয়াস স্কেল। ওকে, সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল তৈরি করা আছে কেন দেখে নাও, ব্যাপারটা ডিফারেন্সটা কেন হলো দেখে নাও। এটা আমরা কেন সেলসিয়াস স্কেলে মেজারমেন্ট করতে পারবো না, কারণ সেলসিয়াস স্কেলে দেখে নাও -273 ডিগ্রি সেলসিয়াস মাপা যাবে না, কারণ এর নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি, আর উচ্চ স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তো এটা তৈরি করা হয়েছিল কীভাবে, জলের গলনাঙ্ক অর্থাৎ বরফ গলে যখন জল হচ্ছে সেই উষ্ণতাকে 0 ডিগ্রি বা নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছিল, আর জল যখন ফুটতে শুরু হয় জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে উচ্চ স্থিরাঙ্ক ধরে যে স্কেল তৈরি করে সেটাকে বলে কি সেলসিয়াস স্কেল। ওকে, আর কেলভিন, তাহলে এটাকে 0তে সমস্ত গ্যাস আয়তন বা চাপ শূন্য হয়ে সেটাকে এখানে ইনক্লুড করা হয়নি, এটাকে ধরা হয়নি, এটা জলের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের সঙ্গে রিলেটেড করে এই স্কেলটা তৈরি করা হয়েছিল। কিন্তু আইডিয়াল ক্ষেত্রে কী হবে, আমরা 0 ডিগ্রি কাকে বলবো, যেই 0 ডিগ্রিতে সব শূন্য হয়ে যায়, এটা তাহলে সেটা হচ্ছে কি, এটা আইডিয়াল স্কেল একটা বলা যেতে পারে, মানে আদর্শ স্কেল বলছি না ওইভাবে, এটা হচ্ছে কেলভিন স্কেল, একটা যেই স্কেলে আমার গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যাচ্ছে। দেখে নাও, যেই উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যাচ্ছে সেই উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে সেলসিয়াসের প্রত্যেক ডিগ্রি যেমন বাড়ছে উষ্ণতা বাড়ছে তার সঙ্গে ইকুয়াল করে যে স্কেল তৈরি করা হচ্ছে সেই স্কেলকে বলা হচ্ছে কি কেলভিন স্কেল। অর্থাৎ কেলভিন স্কেলে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন, অর্থাৎ আমরা যদি কেলভিন স্কেল নিই T=0 K, তাহলে এই উষ্ণতায় প্রকৃতভাবে গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু T=0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ এবং আয়তন 0 হবে না, চাপও একটা থাকবে আয়তনও একটা থাকবে। কিন্তু যখনই কেলভিন স্কেলে T=0 K দেবো তখন এর মান হচ্ছে কি এই উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি লজিক্যালি হচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি কেলভিন স্কেল হচ্ছে এমন একটা স্কেল যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ককে ধরা হয়েছে কি, যে গ্যাসের চাপ এবং আয়তন শূন্য, অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তন যেই উষ্ণতায় শূন্য হয়ে যাচ্ছে সেই উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে এবং সেলসিয়াস স্কেলে যেমন প্রত্যেক ডিগ্রি বাড়ছে 1 2 3 মানে 4 এরভাবে যেমন বাড়ছে, মানে সেলসিয়াস স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক ডিগ্রির সঙ্গে এরও প্রত্যেক ডিগ্রি ইনক্রিজকে ধরা হয়। ওকে, অর্থাৎ এখানে যে ধরো আমি ধরলাম 0 ডিগ্রি, এখানে আছে কত 0 ডিগ্রি, অর্থাৎ এখানে থেকে না সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, তাহলে তার সঙ্গে যে প্রত্যেকটি 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়ে, তাহলে এই সমীকরণ অনুযায়ী T= যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে T= যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এখানটা ক্যাপিটাল টি কত হয়ে দেখো, ক্যাপিটাল T=1 + 273, তাহলে 274 কেলভিন। অর্থাৎ প্রত্যেক ডিগ্রি উষ্ণতার সঙ্গে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তার সঙ্গে শুধু 273 যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কেলভিন স্কেল। সোজা হিসেবে দেখুন, আর কেলভিন যদি সেলসিয়াস স্কেল পেতে হয় তাহলে কেলভিন স্কেল থেকে 273 বাদ দিতে হবে। ভালো করে দেখে নাও, যদি কেলভিন স্কেলের উষ্ণতা দেওয়া থাকে সেখানে সেলসিয়াস স্কেল উষ্ণতা বের করতে হবে, তাহলে সেটা তুমি এই সমীকরণটা ব্যবহার করবে, অর্থাৎ টি থেকে পরম শূন্য উষ্ণতা স্কেল থেকে আমি 273 মাইনাস করবো, তাহলে সেটা সেলসিয়াসে পেয়ে যাবো ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমরা কেলভিন স্কেল পেতে তাহলে সেলসিয়াস স্কেলের উষ্ণতা বসাবো, তার সঙ্গে 273 যোগ করতে হবে, অর্থাৎ 273 যোগ করলে কেলভিন স্কেল পাবো, আর যদি 273 মাইনাস করতে সেটা সেলসিয়াস স্কেলে পেয়ে যাবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ফারেনহাইট স্কেল আর র্যাঙ্কিন স্কেল, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। তাহলে এখানটায় এটা কীভাবে পরম শূন্য উষ্ণতার সঙ্গে ডিল করে সেটা আমরা একটু দেখে নেবো। তো দেখে নাও, নেক্সট হচ্ছে কি ফারেনহাইট স্কেল এবং র্যাঙ্কিন স্কেল। ওকে, স্কেল র্যাঙ্কিন স্কেল, ফারেনহাইট স্কেল এবং র্যাঙ্কিন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক বের করি। এর আগে একটা বের করলাম কি সেলসিয়াস, দেখে নাও ক্যাপিটাল T= স্মল টি প্লাস 273, এটা একটু মনে রাখবো। ওকে, কেলভিন, তাহলে এটা ছিল কি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে পরম শূন্য উষ্ণতা কোন স্কেলে মেজারমেন্ট করা হয় সেটা হচ্ছে কেলভিন স্কেলে। ওকে, তাহলে টি কেলভিন স্কেল আর স্মল টি সেলসিয়াস স্কেল। এবার আমরা ফারেনহাইট স্কেল, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। ফারেনহাইট হচ্ছে কি এফ,
আর র্যাঙ্কিন স্কেল হচ্ছে কি, এটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর। ওকে, র্যাঙ্কিন স্কেল। তাহলে আমরা কি প্রথমে কি ফাইনাইটের পরম শূন্য উষ্ণতা বের করবো। আমরা প্রথম বের করবো কি, পরম শূন্য উষ্ণতা ফাইনাইট স্কেলে কত হয় সেটা বের করবো। তাহলে সেটা কত হচ্ছে দেখে নাও। আমরা ফর্মুলা জানি C/5 = F - 32/9, এই সমীকরণ জানি, তাই না। সিটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এফটা হচ্ছে ফাইনাইট স্কেল। ওকে, সি হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা, এফ হচ্ছে ফাইনাইট স্কেলের উষ্ণতা। এবারে সি আমরা জানি কি পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হচ্ছে -273°C। যদি এই উষ্ণতা এখানে বসিয়ে দিই, অর্থাৎ আমরা যদি এখানে বসাই যে -273/5 = F - 32/9, এখান থেকে এফের যে মান পাবো, এফটা যেটা আসবে সেটা হচ্ছে কি -459.4°F। ওকে, যদি এটা টি ফাইনাইট স্কেলে বের করতে চাই, তাহলে দেখে নাও। তাহলে ফাইনাইট স্কেলে এটা তোমরা সমাধান নিজেরাও করতে পারো, ক্যালকুলেটারে করে নিয়ে দেখবে যে এফের মান আসবে ফাইনাইট স্কেলে, এই পরম শূন্য উষ্ণতার মান আসবে -459.4° ফাইনাইট। এটা ক্লাস 10এও তোমাদের মুখস্থ করতে হতো, তাই না। এটা কোশ্চেনে আছে, শর্ট কোশ্চেনে, যে ফাইনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা কত, সেটা হচ্ছে -459.4° ফাইনাইট। তো এটা ফাইনাইট স্কেল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ফাইনাইট স্কেলের পরম শূন্য উষ্ণতা কত হচ্ছে -459.4° ফাইনাইট। ওকে, এটা এবার আমরা যদি এমন একটা স্কেল তৈরি করি সেটাকে র্যাঙ্কিন স্কেল বলতে হয়। এবারে র্যাঙ্কিন স্কেলটা কি সেটা আমরা আলোচনা করব। র্যাঙ্কিন স্কেলটা কি আমরা তৈরি করতে চাইছি, যদি আমরা এমন একটা স্কেল তৈরি করি যেখানটায় যে ফাইনাইট -459.4° ফাইনাইটকে 0° ধরে এবং ফাইনাইটের প্রত্যেক ডিগ্রির সঙ্গে সমান করে যে স্কেল তৈরি করে সেটাকে বলা হয় র্যাঙ্কিন স্কেল। ওকে, সেটাকে বলা কি র্যাঙ্কিন স্কেল। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করে দেখে নাও। আমরা এমন একটা স্কেল তৈরি করেছি, ওকে, এখানে ধরলাম ওকে, আমরা এমন একটা স্কেল তৈরি করতে চাইছি, ধরলাম এটা হচ্ছে ফাইনাইট স্কেল আর এটা হচ্ছে কি র্যাঙ্কিন স্কেল। তো ফাইনাইট স্কেলের যেটা -459.4 এই ডিগ্রি আছে সেটাকে এখানে 0 করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি সে ফাইনাইট স্কেলের -459.4°কে 0 ধরে যে স্কেল তৈরি, অর্থাৎ দেখে নাও -459.4° ফাইনাইট, এটাকে আমি র্যাঙ্কিন স্কেলে 0R ধরলাম। অর্থাৎ যেটা আমার ফাইনাইট স্কেলে যেই উষ্ণতা -459.4°, সেইটাই র্যাঙ্কিন স্কেলে 0, যেমন ছিল সেলসিয়াস স্কেলে আর পরম স্কেলের ক্ষেত্রে। সেলসিয়াস স্কেলে যেটা -273°C ছিল, সেইটাই কি আমরা পরম স্কেলে 0 ধরে নিয়েছিলাম, তাই না, 0 ধরেছিলাম। ঠিক একইভাবে এদের সেরকমই সম্পর্ক, অর্থাৎ শুধু উষ্ণতার ডিফারেন্স আছে, ওখানে 273 ছিল, এখানে ফাইনাইট স্কেলে কত হয়েছে 459.4°। এইটাই ডিফারেন্স, বাদ বাকি সেম টু সেম। অর্থাৎ আমি যেটা দেখেছিলাম এখানে যে সমীকরণ পেয়েছি ক্যাপিটাল টি, তার সেখানে যে র্যাঙ্কিন স্কেল বসে, তাহলে R = F + 459.4। ওকে, 459.4 এটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল হবে। ভালো করে বুঝে নাও ব্যাপারটা কী বলছি আমি। এফের মান এবার বসিয়ে দাও। এফের মান যদি আমরা 459.4° বসিয়ে দেয়, মাইনাস বসিয়ে দিলে কী হবে, তাহলে টোটালটা 0। দেখলাম, তাহলে এটা হচ্ছে র্যাঙ্কিন, এটা র্যাঙ্কিন স্কেলের উষ্ণতা TR ধরলাম। ওকে, TR। তাহলে আমি বলছি কি দেখলাম পুরো পরম স্কেলের সংজ্ঞা যেটা ছিল সেম টু সেম সেরকম, অর্থাৎ ফাইনাইট স্কেলের -459.4° ফাইনহাইট এর উষ্ণতাকে 0° উষ্ণতা ধরে ফাইনহাইট স্কেলের প্রতি ডিগ্রি উষ্ণতা সমান করে যে স্কেল তৈরি করায় তাকে বলে পরম ফারেনহাইট বা র্যাঙ্কিন স্কেল। পরম শূন্য উষ্ণতা স্কেলের যেমন সংজ্ঞা ছিল এটা সেম হবে, মানে এটা পরম শূন্য সব কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেল, অর্থাৎ এটা দেখানো সম্পর্ক কার ছিল, এটা হচ্ছে কি কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, আর এটা ছিল কি র্যাঙ্কিন স্কেল, আর এটা কি ফারেনহাইট স্কেল। ওকে, ফারেনহাইট স্কেল। সংজ্ঞা দুটো সেম, শুধু উষ্ণতা ডিফারেন্স। কারণ কি দেখে নাও, কারণ উষ্ণতা সেলসিয়াস ক্ষেত্রে আমার পরম শূন্য উষ্ণতাটা কত ছিল -273°C, কিন্তু সেইটাই ফারেনহাইট স্কেলে কত পেয়েছি আমরা -459.4°C। তাহলে এর সাপেক্ষে যদি একটা আইডিয়াল বা একটা
পরম স্কেল তৈরি করতে চাই ফারেনহাইটের, তা সেখানটায় এটাকে 0 করতে হবে। তাহলে ফারেনহাইটের পরম স্কেল তৈরি করতে হলে কী হতে হবে, ফারেনহাইট স্কেলের -459.4 ডিগ্রি উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে, মানে এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরে নিই, 0 ডিগ্রি ধরে ফারেনহাইট যেইভাবে বাড়বে সেইভাবে যদি আমি র্যাঙ্কিন স্কেলের উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে যে স্কেল পাবো সেটাকে বলা কি র্যাঙ্কিন স্কেল। তাহলে র্যাঙ্কিন স্কেলের হচ্ছে কি 0 ডিগ্রি, যেটা 0 ডিগ্রি হবে 0 ডিগ্রি আর সেই উষ্ণতা, অর্থাৎ আমি বলতে পারি 0 ডিগ্রি আর ইকুয়াল টু -459.4 ডিগ্রি ফারেনহাইট, এটা ইকুয়াল হবে। ভালো করে মিলে নাও। 0 ডিগ্রি আর অর্থাৎ র্যাঙ্কিন স্কেলের 0 ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে, ফারেনহাইট স্কেলের -459.4 ডিগ্রির সঙ্গে সমান হবে। এবার বাড়বে কি সেলসিয়াস, মানে ফারেনহাইট স্কেলের যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ে এরও 1 ডিগ্রি উষ্ণতা বাড়বে। সেলসিয়াস স্কেলে যদি দেখে নাও, অর্থাৎ আমি বলতে চাইছি আমি যদি উষ্ণতা দুদিকে বৃদ্ধি করি তাহলে 1 + 0 আর ইকুয়াল টু 1 - 459.4 ডিগ্রি। ওকে, এইটা এফ হবে। ওকে, এখানে যদি আমি একটা বাড়াই এখানেও একটা বাড়বে, এইভাবে বাড়তে থাকবে। ওকে, তা দেখে নাও, তাহলে একই ইকুয়েশন চলে আসলো আমার। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, টি আর ইকুয়াল টু টিএফ প্লাস 459.4 র্যাঙ্কিন স্কেল। যদি আমি এটা প্লাসে বসাই আর যদি ফারেনহাইট পেতে যাই, টিএফ ফারেনহাইট স্কেল উষ্ণতা পেতে যাই, তাহলে কী হলো টি আর -459.4 হচ্ছে কি ফারেনহাইট স্কেল। ওকে, তা দেখো সেম এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম আছে, শুধু উষ্ণতা ভ্যারি করছে, মানে ফারেনহাইট স্কেলের এত ডিগ্রি উষ্ণতায় 0 হয়ে যাচ্ছে বলে শুধু এটা চেঞ্জিং হচ্ছে, বাদ বাকি সেম আছে। ওকে, তাহলে আলটিমেট আমরা কি জানলাম দেখে নাও, 4টে স্কেল এখানে ডিসকাস করলাম, স্কেলের উষ্ণতাগুলো দেখে নাও। তাহলে কি বললাম এখানটায়, যে প্রথম হচ্ছে পরম শূন্য উষ্ণতা, সেটা হচ্ছে কি যে উষ্ণতায় গ্যাসের আয়তন এবং চাপ 0 হয়ে যায় সেটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তাহলে এই পরম শূন্য উষ্ণতাকে 0 ধরে যে স্কেল তৈরি করায় সেই স্কেলকে কেলভিন স্কেল বলা হয়। তাহলে কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কী হচ্ছে, পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেল উষ্ণতা কত 0K, অর্থাৎ 0K ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হয়েছিল, ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273, এককটা কী হবে কেলভিন, 1 নম্বরটা ভালো করে মিলে নাও। দ্বিতীয় নম্বর এর বলতে পারি কি স্মল টি যদি বের করতে, অর্থাৎ সেলসিয়াস স্কেল যদি আমরা পরম স্কেলের উষ্ণতা পেতে যাই সেলসিয়াস স্কেলের উষ্ণতা বসিয়ে দেবো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল বারবার বলছি টিসি। ওকে, টিসি সেলসিয়াস স্কেল। বা আমরা যদি সেলসিয়াস স্কেলের উষ্ণতা বের করতে চাই তাহলে ক্যাপিটাল টি -273 ডিগ্রি সেলসিয়াস, এটা পেয়ে যাবো। তাহলে পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের সম্পর্ক। 3 নম্বরটা হচ্ছে কি ফারেনহাইট স্কেল আর র্যাঙ্কিন স্কেল। এর ক্ষেত্রে কী ছিল দেখে নাও, 0 আর ইকুয়াল টু 0 র্যাঙ্কিন স্কেল ইকুয়াল টু কত ছিল -459.4 ডিগ্রি ফারেনহাইট, এটা। ওকে, তাহলে এক্ষেত্রে বলবো কি, তাহলে এর একটা পার্ট হবে কি, আমি বলতে পারি যদি আমরা র্যাঙ্কিন স্কেলে উষ্ণতা পেতে চাই তাহলে সেটাকে বলবো কি টি আর ইকুয়াল টু টিএফ প্লাস 459.4। ওকে, এটা আরে পেয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর, যদি আমরা ফারেনহাইট স্কেলের পার্ট পেতে যাই, র্যাঙ্কিন স্কেলের উষ্ণতা যদি বলে দেওয়া থাকে সেখানটা আমরা বলতে পারি কি টিএফ ইকুয়াল টু টি আর -459.4 ডিগ্রি ফারেনহাইট। তো এইগুলো একটু ভালো করে মনে রাখবে যে কীভাবে এই স্কেলটা হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, পরম কেলভিন স্কেল আর র্যাঙ্কিন স্কেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এর মধ্যে দেখে নাও গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমার পরম স্কেল। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ক্যাপিটাল টিটা বা কেলভিন স্কেল। অনেক কোশ্চেন এসেছে কেলভিন স্কেল নামকরণের কারণ কি বা পরম স্কেল নামকরণের কারণ কি, এর কনসেপ্টটা কি বা যুক্তিটা কি। কারণ দেখে নাও নর্মালি আমরা কি জানি র্যাঙ্কিন স্কেল দেখলাম, ফারেনহাইট স্কেল দেখলাম, তারপর যে সেলসিয়াস স্কেল দেখলাম, তো এখানে কোনোটারই 0 ডিগ্রি উষ্ণতায় সমস্ত গ্যাসের চাপ বা আয়তন 0 হয় না। তো লজিক্যালি আমরা যদি বলতে যাই যে উষ্ণতায় সমস্ত জিনিস 0 হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা 0 ধরে নেব, তবে সেটা মানে খুব ভালো হবে সেই স্কেলটা, বা সেটাই লজিক্যালি হবে বা নামকরণের যুক্তি হবে এটা। সেই কারণে কেলভিন স্কেলের উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন এবং চাপ মানে 0 ডিগ্রিতে
জিরো ডিগ্রি উষ্ণতায় গ্যাসের চাপ এবং উষ্ণতা শূন্য হয়ে যাচ্ছে, সেই উষ্ণতাকে জিরো ধরে যে স্কেল তৈরি করা যায়, তাহলে জিরো থেকে শুরু হয়েছে, সেই জন্য এই স্কেলটার নামকরণ পরম স্কেল করা হয়েছে। তাছাড়া নর্মালি যেগুলো গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস বাদে সাধারণ গ্যাসগুলির -273 ডিগ্রি, ভালো করে দেখে নাও, স্মল টি ইকুয়াল টু যেটা -273 ডিগ্রি সেলসিয়াস ছিল, সাধারণ গ্যাসগুলি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আসার আগেই কিন্তু তাদের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায়। সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে হবে, কিন্তু সাধারণত গ্যাস আদর্শ গ্যাস হয় না, সে তাদের আয়তন এবং চাপ এর আগেই শূন্য হয়ে যায়। ওকে, এবার নেক্সট যেটা আলোচনা করবো সেটা কি, এই পরম স্কেলের সাপেক্ষে বা পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চাপের সূত্র এবং আয়তনের যে সূত্র ছিল বা চার্লসের সূত্র ছিল, সেইটার রূপটা কেমন হবে দেখুন, বিভিন্ন রূপটা আমরা একটু দেখব। দেখে নাও, তো চার্লসের সূত্রটা কি ছিল, VT = V0 1 + T/273। ওকে, এটা তাই না, এটা আমরা জানি, এটা ছিল কি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা কীভাবে পরম স্কেলের সূত্রটা আগে সাজাতে পারি, পরম শূন্য উষ্ণতা পেতে পারি দেখে নাও। তাহলে এটাকে বলতে পারি, তাহলে বা VT = V0, যদি এটাকে লসাগু করি 273 প্লাস স্মল টি। ওকে, তাহলে বা VT = V0/273 ইন্টু, আচ্ছা উপরটা আমি একটু আগে লিখেছিলাম, এখানটায় কী ছিল, T = 273 প্লাস স্মল টি, তাই না, স্মল টিটা কী ছিল, সেলসিয়াস স্কেলের উষ্ণতা, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল টি। এবার দেখুন এই টোটালটা কি ধ্রুবক, তাই না, তাহলে বলতে হয় তাহলে বা VT, বা আমরা VT না দিই, শুধু ভি দিচ্ছি। ওকে, শুধু ভি, তাহলে V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তাহলে আমরা পেলাম কি এখান থেকে না, তাহলে এখানে পেলাম আমরা V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, অর্থাৎ গ্যাসের আয়তন কি তার পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখানে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি কেমন হবে দেখে নাও, ক্যাপিটাল টি আর ভি সেটা এইভাবে মূল বিন্দুগামী হবে, এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, কারণ কি T = 0-তে V = 0, তাই না, পরম এটা কেলভিন, অবশ্যই এটা কেলভিন স্কেল, তাহলে T = 0-তে V আয়তন = 0 হয়ে যাবে, তাহলে সেটা দিয়ে সম্পর্ক কি V প্রপোর্শনাল টু টি, তাহলে এই লেখচিত্র কি হয় V আর T এর সঙ্গে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এবার এটা ছিল চার্লসের সূত্র, এটা কি ছিল চার্লসের সূত্র, তাই না। চাপের সূত্রটা কি হবে দেখুন, চাপের সূত্রটা কি হবে দেখুন, তো চাপের সূত্রটা আমরা পেয়েছিলাম কি P = P0 1 + T/273, তাই না। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি P0/273 ইন্টু 273 প্লাস স্মল টি, তাই না, এটা লসাগু করলে এটা পাবো। তাহলে দেখেন P, এটা হচ্ছে ক্যাপিটাল টি, হচ্ছে P = P0/273 ইন্টু ক্যাপিটাল টি, তাহলে এখানে হচ্ছে কি P প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তাহলে এখানটাও চাপও পরম শূন্য উষ্ণতার সঙ্গে হচ্ছে সমানুপাতিক হচ্ছে। তাহলে এখানে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি কেমন হবে দেখো, এখানেও লেখচিত্রটা কি টি কেলভিন স্কেলে নিই, পি নিই এখানটায়, তাহলে সেটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চার্লসের সূত্র বা চাপের সূত্র যেটা ছিল, সেখানে চার্লসের সূত্রের যে আয়তনটা ছিল পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক ডাইরেক্টলি একদম, আর চাপটাও ঠিক একইভাবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, খুবই ইজি ছিল। নেক্সট হচ্ছে কি বয়েলস ল এবং চার্লস ল এর সমন্বয়ে যে আদর্শ গ্যাস সমীকরণ হবে বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কেমন হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখুন খুবই সহজ আছে, তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। তো দেখে নাও এখানকার চার্লস সূত্রটা কি, চার্লসের সূত্রটা আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু টি, তাই না, এটা তো পেলাম চার্লসের সূত্র থেকে ভি প্রপোর্শনাল টু টি, আর বয়েলের সূত্র থেকে সূত্র অনুযায়ী সেটা কি বলতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বরতে পাবো। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি ক্যাপিটাল টি আর ভি প্রপোর্শনাল টু 1/p, দুটোকে যদি একসঙ্গে লিখি মার্চ করে দিই তাহলে কী পাবো, তাহলে অতএব
ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি বাই পি, তাহলে বা ভি ইকুয়াল টু কে টি বাই পি, তাহলে বলতে পারি পিভি ইকুয়াল টু কেটি, পিভি ইকুয়াল টু কেটি। এইটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। পরবর্তীকালে আমরা এখানে আর বসাবো অ্যাভোগাড্রো সূত্র লাগিয়ে, বা সেখানটা আমরা একটু বুঝে নিয়ে, কিন্তু এখানটায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সূত্রটা কি, যে সমস্ত গ্যাস বয়েলস ল এবং চার্লস ল ফলো করে, ভালো করে বুঝে নাও, যে সমস্ত গ্যাস বয়েলস ল, বয়েল সূত্র এবং চার্লস সূত্র মেনে চলে তাকে সেই সমস্ত গ্যাসকে বলা কি আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস বলা হয়। তাহলে এখানে পিভি ইকুয়াল টু কেটি হচ্ছে কি অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে কনস্ট্যান্ট থেকে বলতে পি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাবো কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি। ওকে, এগুলো পরস্পর সমান হয়, কারণ কি এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা আলোচনা করেছে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, খুবই ইন্টারেস্টিং আছে, দেখে নাও। তাহলে এটা কি আছে, কনসেপ্টটা ভালো করে বুঝে নিলে দেখে খুবই সহজ লাগবে যে কীভাবে আমরা পিভি ইকুয়াল টু কেটিকে পিভি ইকুয়াল টু আর টি বা এনআরটি লিখবো। কেন লিখবো সেটাও একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি সর্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবার দেখে নাও, তাহলে এই বিষয়টা দেখে নাও, সর্বজনীন গ্যাস ধ্রুবকটা কি, আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি বললাম, পিভি ইকুয়াল টু কেটি। এখানে যে ধ্রুবকটা আছে কে, এই ধ্রুবকটা গ্যাসের ভরের উপর নির্ভর করে, কিন্তু কে ভরের উপর নির্ভরশীল। কিভাবে দেখে নাও, চাপ আর উষ্ণতা যদি সেম রাখি, চাপ পি এবং টি কনস্ট্যান্ট, ওকে কনস্ট্যান্ট, চাপ এবং উষ্ণতা যদি সমান কনস্ট্যান্ট রাখি, রাখার পর আয়তনকে ভিকে যদি 2v করতে, বা ভরকে ভর যদি ডবল করতে, ভর আগে যা ছিল তার ডবল ভর করে দিই, তাহলে আয়তন ভি থেকে 2v হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, যদি চাপ এবং উষ্ণতাকে আমি সেম রাখি, একই রেখেছি, ওকে, তারপরে যদি আমরা তার গ্যাসটার যে ভর আছে তার ভরটা ডবল করতে, তাহলে আয়তনটাও ডবল হয়ে যাবে এবং কনস্ট্যান্টটাও কেটাও কি দ্বিগুণ হয়ে যাবে, 2k হয়ে যাবে। তো এখান থেকে কী বুঝতে পারছি যে গ্যাসের আয়তন বৃদ্ধি এবং ধ্রুব যেটা হচ্ছে সেটা তার গ্যাসের ভরের উপর নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ তাহলে আমাকে যদি এখানে কনস্ট্যান্ট রাখতে হয়, যে ধ্রুবকটা ধরে সেটাকে যদি ভর নিরপেক্ষ রাখতে হয়, তাহলে ভরটাকে আমাকে ফিক্সড করতে হবে। ভালো করে বোঝার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। পিভি ইকুয়াল টু কেটি, এটা আদর্শ গ্যাস সমীকরণ ঠিক আছে, কিন্তু আমরা যদি চাপ আর উষ্ণতাকে সেম রাখি, ফিক্সড রাখি বা কনস্ট্যান্ট রাখি, আর আয়তন গ্যাসটা যে আয়তন ছিল, যে ভর ছিল, সেই ভরটাকে যদি দ্বিগুণ করে দিই, তাহলে আয়তনটাও দ্বিগুণ হয়ে যাবে আর ধ্রুবকটার মানও দ্বিগুণ হয়ে যাবে আগে যা ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে কনস্ট্যান্টটা মানে কে এর মানটা ধ্রুবক হচ্ছে না, এটা গ্যাসের ভরের উপর নির্ভরশীল। তাহলে সেখানটা আমাকে ভরটা কী করতে হবে, কনস্ট্যান্ট করতে হবে। এখানটায় আসে কি অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো সূত্র। ওকে, ইনি কী করলেন, ভরটাকে করলেন মোলে কনভার্ট করে দিলেন। অর্থাৎ আমরা যখনই কোনো ভরকে মোলে কনভার্ট করব, তখন কে আর এ কনভার্ট করব, কে আর লিখব না, আর লিখব, এটাকে তখন মোল লিখব। অর্থাৎ 1 গ্রাম মোল, একই চাপ, ভালো করে দেখে না, অ্যাভোগাড্রো সূত্রটা কী ছিল, একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণুকে মোল বলা হয় 1 মোল। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সমান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, ভালো করে বুঝে নাও। এখান থেকে আর আসবে, ওকে, এখান থেকে আর এর কনসেপ্টটা আসবে। এখানে কি বলেছে ভালো করে দেখে নাও,
এখানে বলা হয়েছে কি যদি একই চাপ, কারণ দেখে নাও সমস্যা হচ্ছিল এখানে আদর্শ গ্যাসে কেটাকে যে ধ্রুবক ধরেছিলাম কে ধ্রুবক হচ্ছে না, কেটা পরিবর্তনশীল হচ্ছিল কার সঙ্গে, ভরের সঙ্গে। তা সেই ভরটাকে আমাকে ফিক্সড করতে হবে। তাহলে কেটা কী হচ্ছে গ্যাসের ভরের উপর নির্ভরশীল, কারণ যখনই আমরা চাপ এবং উষ্ণতাকে স্থির রেখে গ্যাসের ভর দ্বিগুণ করে দেবো তখন তার আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে, আর আয়তন দ্বিগুণ হয়ে গেলে কনস্ট্যান্ট কে এর মানটাও দ্বিগুণ হয়ে যাবে, যা ছিল তার থেকে ডবল হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছি যে গ্যাসের ভর বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে ধ্রুবকটারও পরিবর্তন হচ্ছে, তা সেই ভরটাকে ফিক্সড করতে হবে। তাহলে কী করতে হবে, অ্যাভোগাড্রো কী বলেন, একই চাপ ও উষ্ণতায়, একই চাপ আর উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 মোল বা 1 মোল, 1 গ্রাম অণু বা 1 মোল, ওকে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কী হবে, সমান হবে। তা যখনই গ্যাসের ভরকে গ্রাম অণু বা মোলে কনভার্ট করে দেবো, তখনই কেটা আর কেনা থেকে এটা আরে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যখনই আমরা অ্যাভোগাড্রো, তাহলে কী ইউজ করছি দেখে নাও, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর নেক্সট যেটা আসলো অ্যাভোগাড্রো সূত্র, ওকে। তাহলে এই সূত্র, এই 3টে সূত্রকে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সমীকরণটা হবে কি, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে এখানে যে পিভি ইকুয়াল টু কেটি, ভালো করে দেখে নাও, পিভি ইকুয়াল টু যে কেটি যে সমীকরণটা পেয়েছিলাম, এখানে দেখুন অ্যাভোগাড্রো সূত্রটা নেই, এর মধ্যে ইনভলভ নেই, কারণ কি এখানে চার্লস সূত্র আর বয়েলস লকে একসঙ্গে আমরা করেছিলাম। কিন্তু যখন দেখছি যে প্রবলেমটা কিছু ভর, গ্যাসের ভরটা এখানে ঝামেলা করছে এখানটায়, তাহলে ভরটাকে ফিক্সড করতে হবে। তা সেই জন্য অ্যাভোগাড্রো যে সূত্র দিলে সেই সূত্রটা আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে লাগিয়ে দেবো। তাহলে কি আমরা বলছি এখানে, তাহলে বলতে চাইছি অ্যাভোগাড্রো কী বললেন সূত্রতে, একই চাপ আর উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা এবং চাপ ফিক্স থাকলে, মানে একই উষ্ণতা এবং একই চাপে 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কী হবে, সমান হবে। তাহলে এই সূত্র যখনই আইডিয়াল গ্যাস মানে ইকুয়েশনে লাগাবো তখনই কী হবে, এই যে কে ছিল এই কেটা রিপ্লেস হয়ে যাবে কিসে, আরই রিপ্লেস হয়ে যাবে, তখন আমরা সমীকরণ যাবে পিভি ইকুয়াল টু আরটি, ওকে। তাহলে এটা কি 1 মোল গ্যাসের, তাহলে আমরা যদি বলি এখানটায়, তাহলে 1 মোল, এবার দেখুন আমরা 1 গ্রাম আর গ্রাম বা ভরেতে আমরা যাবো না, এখানে মোলে কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমরা যদি লিখি 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা কী হবে দেখুন, 1 মোল আদর্শ গ্যাস সমীকরণ, তাহলে কী হচ্ছে, পিভি ইকুয়াল টু আর টি, ওকে, পিভি ইকুয়াল টু আর টি, এটা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ। এবারে যদি আমরা n মোল নিই, তাহলে n মোল আদর্শ গ্যাস সমীকরণটা কী হবে, তাহলে এখানে যদি বলি n মোল আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা কি হবে, পিভি ইকুয়াল টু এন আর টি, এনটা হচ্ছে মূল সংখ্যা, ওকে, এনটা হচ্ছে মূল সংখ্যা। তাহলে এন দেখে নাও, এন মূল আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এন আর টি, আর 1 মোল আদর্শ গ্যাস সমীকরণ আছে পিভি ইকুয়াল টু আর টি। এবার এই এনটা কি, তাহলে আমরা যদি বলি, ধরি গ্যাসের ভর স্মল এম এবং আণবিক ভর ক্যাপিটাল এম, অর্থাৎ ওই গ্যাসেরই আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং নর্মাল ভর হচ্ছে এম। তাহলে এন ইকুয়াল টু কী হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম, ওকে, এন ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে এটা যদি এখানে লিখি, পিভি ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি, তাহলে পিভি ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি। তা স্মল এম হচ্ছে গ্যাসটার ভর আর ক্যাপিটাল হচ্ছে গ্যাসটির আণবিক ভর, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি, আমরা আর এর মান কীভাবে নির্ণয় করব, খুবই সহজ। আমরা
এই সার্বজনীন যে গ্যাস ধ্রুবক এই আরটাকে বলা হয় কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই আরটা বলা হয়। তাহলে এর মানটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে এখানটায় আমরা পিভি ইকুয়াল টু আরটি, তাহলে বা আর ইকুয়াল টু পিভি বাই টি। তাহলে আমরা এর ক্ষেত্রে যে পরম শূন্য উষ্ণতা বা এসটিপিতে মান নির্ণয় করতে দেখুন, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটা কী হবে, আর ইকুয়াল টু P0 V0 বাই T0। নর্মালি কি এসটিপিতে টেম্পারেচার কত হয় 273 কেলভিন, আয়তন কত 22.4 লিটার, চাপ কি 76 সেমি পারস্তম্ভের চাপ, ওকে 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে এটাকে বলা কি আদর্শ, ওকে। তাহলে এসটিপি বলা এসটিপিতে, তাহলে আমরা বলতে তাহলে আর এর মান যদি এখানে বসে দিই এই ভ্যালুগুলো সমস্ত, তাহলে 76 সেমি পারস্তম্ভের চাপ বলতে 76 ইন্টু 13.6, ওকে এটা ইন্টু 980। এটাকে টোটালটা করলে যা আসবে সেটা সেন্টিমিটার, সেটাকে আবার মিটারে কনভার্ট করবে, সেই মানগুলো এখানটায় বসালে পাবে দেখবে এটা। যদি এটাকে সিজিএসে কনভার্ট, সিজিএসে লেগে তাহলে আর ইকুয়াল টু আসবে কি 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল কেলভিন, ওকে। আর যদি এসআই কনভার্ট করে সেটা আসবে দেখে 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন, ওকে এইটা। তাহলে এই মানগুলো দেখবে বইয়ে তাছাড়া করে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ দেখে নাও। তাহলে আদর্শ পিভি ইকুয়াল টু কেটি কখন আসবে, তখন বয়স আর চার্জ হলো যখন ইনভলভ থাকবে তখন পিভি ইকুয়াল টু কেটি। আর যখনই আমরা পিভি ইকুয়াল টু আরটি লিখবো সেটা তখন আসবে কি অ্যাভোগাড্রো ইনভলভ হয়ে যাবে, ওকে। সেই হিসাবে কে আরটা কীভাবে কনভার্ট হলো সেটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে। আর কীভাবে আমরা আর এর মান নির্ণয় করবো সেটা হচ্ছে এসটিপিতে বা স্ট্যান্ডার্ড যে ভ্যালু আছে সেই ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু নির্ণয় করতে পারবো। বইয়ে তো করে দেওয়া আছে, এটা দেখে নেবে। লাস্ট যেটা একটা থিওরি বাকি আছে সেটা হচ্ছে কি দেখে নাও, সেটা ঘনত্বের সঙ্গে দেখে নাও। আমরা যদি ঘনত্বের সঙ্গে উষ্ণতা সম্পর্কটা দেখি সেটা কেমন দেখে নাও। তো সেটা দেখে নাও। তাহলে আমরা জানি কি P1 পিভি, আমরা লিখলাম পিভি ইকুয়াল টু আরটি, তাই না, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে পিভি ইকুয়াল টু আরটি যদি লিখি বা এন মোলের ক্ষেত্রে তাহলে আমরা করলাম কি দেখো না, P1 V1 ইকুয়াল টু M1 বাই ক্যাপিটাল M আর T1, এটা করলাম দেখুন। কারণ কি এটা ধরো যে কোনো একটা T1 উষ্ণতায়, আবার এই গ্যাসটাকে যদি অন্য উষ্ণতা নিয়ে যায় তাহলে P2 V2 বাই M2 বাই ক্যাপিটাল M আর T2, ওকে। ভর বাড়ালাম আর এখানটা উষ্ণতা বাড়ালাম, কিন্তু যেহেতু একই গ্যাসের আণবিক ভর সেম থাকে সেখানে ক্যাপিটাল এমটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এই দুটো যদি ভাগ করি কী পাবো দেখে নাও, 1 নম্বর 2 নম্বরকে ভাগ করো 1/2, তাহলে কী পাবো দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো P1 V1 বাই P2 V2 ইকুয়াল টু M1 T1 বাই M2 T2, কারণ আর ক্যাপিটাল এম কেটে যাবে। এবার দেখো না আমরা জানি কি V ইকুয়াল টু বা রো ডেন্সিটি ইকুয়াল টু কি জানি ভর বাই আয়তন, তাহলে V ইকুয়াল টু M বাই রো। তাহলে V1 ইকুয়াল টু M1 রো 1 আর V2 ইকুয়াল টু M2 রো 2। তাহলে এখান থেকে যদি V1 বাই V2 করি V1 বাই V2 ইকুয়াল টু, তাহলে দেখতে পাচ্ছি আমরা কত হচ্ছে এটা M1 বাই রো 1 ইকুয়াল টু M2 ডিভাইড বাই M2 বাই রো 2। তাহলে কত হচ্ছে দেখে নাও M1 রো 2 বাই M2 রো 1। এটা অ্যাকচুয়ালি আমি চাইছি কি যে আদর্শ গ্যাস সমীকরণটা সেটা উষ্ণতা আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। তাহলে সেটা হলো আমরা যে কোনো একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা লিখলাম পিভি ইকুয়াল টু এনআরটি। এবার T1 উষ্ণতায় এটা আমরা এনকে আমরা জানি N ইকুয়াল টু M বাই ক্যাপিটাল M, তাহলে M1 বাই ক্যাপিটাল M আর T1। এখানে M সেম আছে, ক্যাপিটাল Mটা সেম আছে, কারণ কি একই গ্যাসের আণবিক ভর কী থাকে সেম থাকে, সেখানে একই রেখেছি। এবার দেখেন এখানে মানটা বসাচ্ছি, তাহলে বসালে কী হবে দেখে নাও P1 বাই P2 ইন্টু, তাহলে V1 বাই V2 মান কি M1 রো 2 বাই M2 রো 1 ইকুয়াল টু M1 T1 বাই M2 T2। তাহলে এখানে দেখে নাও এখানে M1 কেটে দিচ্ছি, M2 কেটে যাচ্ছে, তা থাকছে কি দেখে নাও, থাকছে এখানটায় কী দেখে নাও। তাহলে এখানে আছে দেখে নাও
এখানে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এখানটা আলটিমেট পেলাম, সেটা কি দেখে নাও, P1 রো 2 বাই P2 রো 1 ইকুয়াল টু T1 বাই T2। এবার যদি উষ্ণতা ফিক্স থাকে, উষ্ণতা যদি সমান থাকে স্থির উষ্ণতায়, তাহলে উষ্ণতা বলছে এখানটা উষ্ণতা নয়, চাপ স্থির থাকলে সেটা কী হবে, P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P হয়ে যাবে। তার দুটো সেম হয়ে যাবে, তাহলে P রো 2 বাই P রো 1 ইকুয়াল টু T1 বাই T2। তাহলে PP কাটবে, তাহলে বা বলতে আর কি রো 1 T1 ইকুয়াল টু রো 2 T2। তাহলে এইটাও দেখে নাও, তাহলে রো 1 T1 ইকুয়াল রো 2 T2 এর মধ্যে সম্পর্ক হয়ে গেল। তাহলে এটা ভালো করে ফলো রাখবে যে আমরা উষ্ণতার সঙ্গে আয়তনের চাপের সম্পর্ক নির্ণয় করলাম, সেইভাবে দেখে নাও এখানে আমরা উষ্ণতার সঙ্গে কী বের করছি, ঘনত্ব সম্পর্ক। তাহলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি, রো টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে রো প্রপোর্শনাল টু 1/t, রো প্রপোর্শনাল 1/t, কারণ কি রো ইকুয়াল টু k/t। তাহলে উষ্ণতা বাড়লে ঘনত্ব কমবে, স্বাভাবিক ব্যাপার, উষ্ণতা বাড়লে ঘনত্ব কমবে, উষ্ণতা কমলে ঘনত্ব বাড়বে। তাহলে এইটাও একটু গুরুত্বপূর্ণ সমীকরণ আছে, লাস্ট তোমাদের থিওরি ছিল, এটাও একটু ভালো করে দেখে নেবে। খুবই সহজ হয়, শুধু আমরা ভিটাকে চেঞ্জ করে ডেনসিটি আর পরম শূন্য উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। কীভাবে করলাম দেখলাম, দেওয়া আছে, ভিডিওটা পজ করে দেওয়ার পরে তুমি একটা লিখে নেবে সুন্দর করে, তারপরে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখুন আজকে এই চ্যাপ্টার লাস্ট যে থিওরি ছিল সমস্ত থিওরি আলোচনা করলাম, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।